প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। যেহেতু আর এক মাসের কম সময়ের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন, বহুল প্রত্যাশিত প্রতীক্ষিত নির্বাচন, এই নির্বাচন নিয়ে কথা বলবো। এই কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, এন্টারপ্রেনার এবং বহুল পরিচিত আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় মানুষ ইমদাদ এইচ ভূঁইয়া রাজু। ইমদাদ এইচ ভূঁইয়া রাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমত আমি ধন্যবাদ দিব আইবিটিভির যত কলাকুশলী আছেন, আর ধন্যবাদ বিশেষ করে আপনাকে সৌরভ ইমাম ভাই। আর এগেন আপনি আমাকে এই চ্যানেলে আবার নিয়ে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ, আমরা যেটা জানতে চাইব প্রথমেই, বাংলাদেশের অনেক প্রত্যাশিত একটা নির্বাচন, অনেক আলোচিত, অনেকের কাছে আবার আপনাদের যারা আপনার এই রাজনীতির ভিন্ন মতাবলম্বী, ভিন্ন পথে, তাদের কাছে সমালোচিত, সব কিছু মিলে একটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, কি মনে হচ্ছে আপনার কাছে এই নির্বাচন নিয়ে? সুন্দর একটা কথা বলছেন। বাংলাদেশ নির্বাচন, এটা কি নির্বাচন হচ্ছে? কি মনে হচ্ছে আপনার কাছে? তো নির্বাচন না। কি কারণে? এটা তো মানুষকে একটা ধাঁধা করে ফালানোর মতন একটা নির্বাচন করতেছেন প্রথমত এটা। আর নির্বাচনে দেখেন কতজন মানুষ হয়, কতগুলো ভোট হয়, এটাও দেখার দরকার আছে না? এটা তো দেখার দরকার আছে। এবং আমরা অতীতে যেই নির্বাচনগুলো দেখেছি, হ্যাঁ, সব দলে কিন্তু অংশগ্রহণ করেছেন। তো এখানে বৃহত্তর যেই শক্তি, একটা আওয়ামী লীগের একটা দল, সেই দলটাই নেই, সেই দলটাকে বাইরে রেখে আপনি একটা মানে জালের মতন পাতানো একটা নির্বাচন দিয়েছেন। হ্যাঁ, প্রথমত নির্বাচন করার আগে কোনো প্রার্থী আপনি কাউকে প্রতিশ্রুতি দিতে পারবেন না, আমি আসলে এটা করব, সেটা করব, এটা করব, সেটা করব। ঠিক আছে, এটা হলো আইনগত, নির্বাচন কমিশনার আইনগত নিষেধাজ্ঞা, তাই না? সেটা আপনি করতেছেন। তো এটা তো একটা পাতানো নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কতদিন টিকে, সেটা হলো বড় মুখ্য ব্যাপার। আপনি বলছেন যে মানে আগে যে কোনো আশ্বাস দেওয়া যাবে না, কিন্তু একসময় যে আপনার নির্বাচনে 2008 সালের নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী বা আপনাদের কাছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন 10 টাকা সে চাল খাওয়া যাবে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এছাড়া অনেক অনেক আশার কথা শুনিয়েছেন। সেটা কি ঠিক ছিল? তবে শুনেন, আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি এটাই তো বলছেন। শেখ হাসিনার আমলে 10 টাকা করে চাউল খাওয়াইতে পারে নাই, সেটাই তো বলতেছেন, তাই না? প্রথমত শুনেন, এখন আলুর কেজি কত? আগের চেয়ে বেশি, সময়ের সাথে দাম বাড়ছে। না, দাঁড়ান, আপনার কথাই আমি আসতেছি। আমি বললাম আমি গভর্নমেন্ট, আমি বললাম আমি 10 টাকা কেজি চাউল খাওয়াবো আপনাকে। সামহাও আমি পারি না, আমি অন্য দিক দিয়ে কিন্তু আপনাকে এটা কাভার করে দিছি, তাই না? অন্য দ্রব্যমূল্য যেগুলো, এগুলো আমি নিয়ন্ত্রণে রাখছি, সবগুলো আমি রাখতে পারবো না। আমার আয়ত্তে থাকতে হবে। এখন আপনি চাউল খাইতেছেন কত? 160 টাকা কেজি, কথাটা বুঝছেন? হ্যাঁ। আপনি আলু খাচ্ছেন 120 টাকা কেজি, মরিচ খাইতেছেন 600 টাকা কেজি। তো এগুলা আমাদের চোখে কিন্তু পড়ার মতো, কিন্তু আমরা কিন্তু চোখে, আপনি আর আমি দেখতেছি না, তাই না? এটা কিন্তু এখন দেখেন, এখন মানুষ ভাতও খাইতে পারতেছে না। আগে রিক্সাওয়ালারা দেখেন ফ্যামিলি নিয়ে খুব ভালো ছিল, বের হইলেই প্রত্যেক দিন 1000-2000 টাকা ইনকাম করে যাইতো, এখন কিন্তু 300 টাকা ইনকাম করতে পারে না। তো আপনার এটাও দেখতে হবে। সব কিছু মিলিয়ে আপনি বলছেন যে নির্বাচন নিয়ে আপনি একটু আশাবাদী নয়, অর্থাৎ আপনার মনে হচ্ছে নির্বাচনের পরে কি দেশ এইভাবেই চলবে নাকি ভালো দিকে যাবে? কি মনে হচ্ছে আপনার কাছে? এটা আরো ওয়ার্স হবে, আর দেশের অবস্থা খারাপ হবে। এই দায়টা কার? এই নির্বাচনে বর্তমানে যে প্রেক্ষাপট, আওয়ামী লীগ নেই প্রথমবারের মতো বাংলাদেশের, আপনি যেটা বলছিলেন, আমরাও বলি বাংলাদেশের অন্যতম বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে নেই এবার প্রথমবারের মতো, এই দোষটা কি আওয়ামী লীগের কোনো নেই এখানে? না, শোনেন, প্রথমত আমি আপনাকে বলি, 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বলতে কোনো শব্দ আপনি রাখেন নাই। এই ডক্টর ইউনূস এসে ব্যান্ড করছে, এই করছে, সেই করছে, আওয়ামী লীগকে টোটালি ছাত্রলীগকে আউট করে ফেলছে, আওয়ামী লীগের কোনো দলেই মানে ওদের অস্তিত্ব নাই, তাই না? এটা ওনার কথা, ঠিক আছে? তো যেইভাবে আমার নেত্রী বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, কার জন্য? এটার মূল নায়কটা কে? এটা কে করাইছে? এই ডিজাইনটা কে করাইছে? এটা আগে আপনার জানা উচিত। এই ডিজাইনটা তো একদিনের ডিজাইন না, এটা 10 বছরের প্ল্যান, 10 ইয়ার্সের প্ল্যান গিয়ে আপনি প্রভাব খাটাইছেন 2025 সালে, 24 সালে 5ই আগস্ট। ক্ষমতায় ছিল 10 বছর, যদি হয় আপনারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। শুনেন, আমি আপনাকে বলি, ঘরের ইঁদুরে তো বেড়া কাটে ভাই। ঘরের ইঁদুরে কিন্তু, ঘরের ইঁদুর যদি আপনার বেড়া কাটে, এই বেড়া আপনি রাখতে পারবেন না। তা আমাদের ঘরের ইঁদুরেই কিন্তু আমাদের ক্ষতিগুলা করছে। তো এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বুঝতে পারতেছেন,
ও যথেষ্ট বোঝার মতন, ধৈর্য দেওয়ার মতন আল্লাহ ওনাকে ক্ষমতা দেখ, এবং আল্লাহ ওনাকে বেঁচিয়ে রাখুক, এই দুয়াই আমি করি। শোনেন, যেই নির্বাচনের কথা আপনি বলতেছেন, প্রথমত এই নির্বাচন কতদিন টিকে এটা আপনার দেখা উচিত। আমিও থাকবো, আপনিও আছেন যুক্তরাষ্ট্র, আমিও আছি, আবার কথা হবে নির্বাচন নিয়ে। ওকে, আপনি আপনার নেত্রীর কথা বললেন যে আপনার নেত্রীর প্রার্থনা অনেক হয়তো সামনে এই যে খুব তাড়াতাড়ি একটা সংবাদ সম্মেলন করার কথা অফিসিয়ালি 22 তারিখ। ভারতে বসে, কি বার্তা দিতে পারে আপনার নেতা কর্মীদের? প্রথমত আমার নেত্রী যে বার্তাই দেখ না কেন, যে বার্তা দিবে সেটাতে আমি ওয়েলকাম জানাবো। প্রথমত উনি বার্তা যেটা দিবে সেটা হলো আওয়ামী লীগের মনে করেন 7 কোটি ভোটার আছে, ঠিক আছে? 7 কোটি? জি। আপনি এটা আপনার এটা আমাদের জরিপ, আমি আমাদের ভোটার কথা বলতেছি, আমাদের জরিপ। ওকে, তার ভিতরে মনে করেন আপনি 7 কোটির ভিতরে কিন্তু আপনি 10,000 15,000 লোক মারতে পারছেন। বাকি নিরহ ভোটাররা কিন্তু এখনো বাংলাদেশে আছে। তো আমার নেত্রী কি বলবে? আমার নেত্রী বলবে নেতাকর্মী যারা আছেন, আমার ভোটাররা যারা আছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের পক্ষে, স্বাধীনতার পক্ষে যারা আছেন, তারা ভোট কেন্দ্র যাবেন না। ওকে, তো ভোট কেন্দ্র না গেলে এটা কি ধরনের ভোট হবে এটা আপনি দেখবেন না। ওকে, আপনি বলছেন যে আপনার নেত্রী হয়তো বার্তা দিতে পারে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আপনার হিসেব অনুযায়ী আওয়ামী লীগের ভোটার রয়েছে 7 কোটি। আর আমরা দেখবো যে সেখানে ভোট কত পড়ে, 100%। এবং সেক্ষেত্রে শুনেন, নেত্রীর কথা, শেখ হাসিনার কথা শুনবে কিনা আওয়ামী লীগের ভোটার? লক্ষ লক্ষ বিলেট ভোট রেডি করে আপনার ভোটারের যেই আছে এটা যে ছাপায় রেডি করে আপনি রাখেন, মানে আগে থেকে যদি আপনার সব কথা বলেন। একটা নির্বাচন, আমি আপনাকে কথা বলি, আমি আপনার কথা ঘুরে আসছি। একটা নির্বাচনে মনে করেন কত পার্সেন্ট ভোট হয় আপনি বলেন? কত পার্সেন্ট আমাকে বলেন? আপনার 60%, 80%। 80% ভোট কখনো হয় না ভাই। 60%, 60%, 55%। ওকে, 45% মানুষ ভোট কেন্দ্র যায় না। কথাটা বুঝতে হবে। ওকে, তার ভিতরে যদি 7 কোটি মানুষ না যায় তো এটা কি ধরনের নির্বাচন হবে? এটা কি ধরনের অনেক কমে যাবে। আচ্ছা, এটা তো হওয়ারই কথা, তাই না? তা আমাদেরকে যে বার্তা দিবে আমাদের নেত্রী, অবশ্যই এটা আমরা পালন করব, যেহেতু আমাদের প্রধান উনি। আচ্ছা, আপনি যখন পার্সেন্টেজের কথা বলছেন, আমরা দেখবো যে কত পার্সেন্ট হয়, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, নির্বাচন নিয়ে কথা বলে সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, বেশ আলোচিত ঘটনা। আমরা একটা করে আসছি। যেমন প্রথম ধরেন হাদির কথা, ওসমান হাদি বাংলাদেশে একজন তরুণ, বেশ পপুলার হয়ে গেছেন তিনি, তার কিছু কথা দিয়ে, তার কিছু অ্যাক্টিভিটিস দিয়ে, এবং তার মৃত্যুর পর যে জানাজা হয়েছে, অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে। এই পুরো ঘটনাকে, হাদির মৃত্যুকে, হাদির পপুলারিটিকে নিয়ে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে কথা বলি, বাংলাদেশের এখন এনসিবির যদি একটা কুত্তো মরে, কুকুর, তার ভিতরে লক্ষ লক্ষ মানুষ হবে। আপনি হাদির কথা বলতেছেন, পপুলারিটি কিভাবে করলো? আচ্ছা শুনেন, হাদি কি সিঙ্গাপুরে গিয়ে মারা গেছে আপনার মনে হচ্ছে? আমরা ইনফরমেশন যে আপনার কি ধারণা? অবশ্যই আমি যেটা আমাদের সরকার যেটা নিউজ আসবে না, নিউজ আমি দেশে নাই, আপনিও দেশে নাই। শুনেন, আমরা যে তথ্যটা তারা দিবে সেটাই নিব। ভিতরে বুলেট ঢুকলে ওই মানুষ বাঁচে না। হাদি মারা গেছে বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজে, কথাটা বুঝতে পারছেন? সেই জায়গা থেকে আপনি ইনুস নাটক করে সিঙ্গাপুর থেকে প্লেন এনে তাকে সিঙ্গাপুরের জন্য ট্রিটমেন্টে পাঠিয়ে দিয়ে, যেই নাটক সাজিয়ে দিয়ে এই সাধারণ মানুষকে উনি যে এনসিবির যেই মানুষগুলোর সান্ত্বনা দিয়েছেন, এটা তো উনি একটা প্রতারণা করছে। প্রথমত এটা যদি না করতো, বাংলাদেশ মেডিকেল কলেজ ছাই ছাই করে ফেলতো পুরে, এই এনসিবি জামাত পুরে ছাই ছাই করে ফেলতো। তাই উনি একদিক দিয়ে ভালো করছে, বাংলাদেশের একটা সম্পদ রক্ষা করছে হাদির সাথে এই নাটকটা করে। আর হাদিরে আপনি বলতেছেন হাদিরে কি কে মারছে? হাদিরে কি আমাদের দলীয় কেউ মারছে? আমাদের কেউ মারছে? কে মারছে? শুনেন, আমার সাথে ঘুরে যদি আমাকে কেউ কিল করে, এটা দায়বদ্ধ তো আমি নিব না, আমার দল নিবে না। ছাত্রলীগ কর্মী ছিল, এটা অসম্ভব। ছাত্রলীগের সেই কোন পোস্টে ছিল, কি ছিল, তার কোনো ডকুমেন্টসই তো আপনারা দেখাইতে পারেন নাই। তা আপনি আমাকে শুনেন, আমি অনেক ইনফরমেশন ডিসকাস করা হয়েছে। শুনেন, আমি এখন ছাত্রলীগ করি নাই, আপনি জোর করে বলতেছেন আমি ছাত্রলীগ করি। আমি জামাতের ক্যাডার, আমি জামাতের রাজনীতি করি, আমি এনসিবির রাজনীতি করি। সেই জায়গা থেকে আপনি আমাকে নিয়ে আসতেন আমি ছাত্রলীগ করি, কিন্তু কতটুকু সত্যি তো মানলো কারা? আপনি এনসিপি করে না বা জামাত করে এমন কোনো প্রুফ কিন্তু কেউ দেখাইতে পারে না। সে যে ছাত্রলীগ করেছে সেটা প্রমাণ করেছে, সেটা প্রুফটা কোথায় দেখছেন আপনি? অবশ্যই আপনি অফিশিয়াল ভাবে কি প্রুফ দেখছেন? অফিশিয়াল তো এখন অনেক কিছু আছে না, কি আমাকে বলেন। এখন আপনি আমাকে ফিঙ্গার উঠাইলেন, আঙ্গুল দেখাইলেন, বললেন আপনি হাদিকে যে মারছে সে ছাত্রলীগ করতো, হাদিরে যে মারছে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তাই তো? অবশ্যই। তো এটার কোনো দলিলই তো আপনি দেখাইতে পারেন নাই। কিন্তু শুনেন, ছাত্রলীগ যদি করতো, এই ছেলে 2টা অস্ত্র নিয়ে ধরা খাইলো, 1 মাসের ভিতরে সে জামিনে চলে আসে, এটা কার নেতৃত্বে হয়েছে? তখন কি আওয়ামী লীগ ছিল পাওয়ারে? কিন্তু জামিন তো হতেই পারে।
অনেকের জামিন হচ্ছে ভাইজান, রিয়েলি দুইটা অস্ত্র নিয়ে গোলা বারুদ নিয়ে আপনি অ্যারেস্টে 1 মাসের ভিতরে বের হয়ে যাবেন? তাহলে বাংলাদেশের আইন কোথায় গিয়েছে? আপনি আমাকে অনেক বলেন। ক্ষেত্রে কিন্তু জামিন হয়ে যায় না না, অনেক কি আসামি। আইনটা কোথায় গেছে? আপনি শুনেন, আমি আপনাকে বলি, আমি জানি না আপনি কখনো জেলখানা গিয়েছেন কিনা, না। সেটাও আমি জানি না। না, আমার আর যাওয়া আইনগত আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, সেটাও আমি জানি না। আইন পড়তেছে এবং লয়ার, অবশ্যই জাজ এরকম টাইপের, এবং আছে, আপনি এরকম পূর্বে জেল থাকার খাচ্ছেন কথা। কিনা সেটাও আমি জানি না। থাকার কথা। শুনেন, বাংলাদেশের প্রেক্ষাপট আমি আপনাকে বলি, কেউ যদি অস্ত্র নিয়ে গোলা বারুদ নিয়ে হাতে নাতে রিকভারি হয়, 14 মাসের আগে তার জামিন হওয়ার কোনো সিস্টেমই নাই। আগে এটা শুনেন। তো এই লোকটারে বাইর করলো কে? এই ছেলেটাকে কে বাইর করলো? জামাত বাইর করলো। হাদিরে কে মারলো? জামাত মারলো। কেন? শুনেন, জামাত তো ক্ষমতায় নেই। জামাত ভাই কিভাবে শুনেন বের না, আপনি শুনেন, ক্ষমতা নাই দেখি তো আপনি করতেছেন, ক্ষমতা পাওয়ার জন্যই তো করতেছেন। আপনি ডেইলি স্টার পুরাইলেন, আপনি যুগান্তর পুরাইলেন, যুগান্তর না, পুরাইলেন, আমি সরি, প্রথম আলো পুরাইলেন। জামাতের যে একটা ইমেজ ছিল, এই ইমেজটা তো জামাত নিজেরটা নিজে নষ্ট করছে। শুনেন, এখন বিএনপিকে ডাল করে জামাত যে স্বপ্ন দেখতেছে, আমার মনে হয় এই স্বপ্ন বেশি দিন সে দেখতে পারবে না। আচ্ছা, আপনার জামাত প্রসঙ্গে যখন আসলেন, জামাতের যে পপুলারিটি, জি জি, জামাতের তো আওয়ামী লীগ 15 বছর হচ্ছে নানাভাবে কোণঠাসা করে রাখছে। এটা ভুল বলেন। জামাতের অনেক নেতাকে আপনারা ফাঁসি দিয়ে দিয়েছেন। আপনারা শুনেন, জামাতের, আমি শুনেন, বলি বলেন। শেষ করি, জামাতের অনেক নেতাকে আপনারা ফাঁসি দিয়ে দিয়েছেন। কাকে দিয়েছে ফাঁসি? আপনার মতিউর রহমান নিজামী, আপনি সবাইকে আপনি চিনেন। ওনারা কি ছিলেন? সেটা এটা নিয়ে তো বিতর্ক রয়েছে। না, ওনারা কি ছিলেন? আপনি কি 71-এ লক্ষ লক্ষ শত শত মানুষ খুন করেছেন সেটা আপনারা। ওনারা পাকিস্তানের, শুনেন, পাকিস্তানের সোর্স ছিলেন, রাজাকার ছিলেন। আমার কথা শুনেন। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কি করেছে? বঙ্গবন্ধু কি করেছেন? ওই সময় বিচার হয়নি। সবচেয়ে বলতো আমার জাতির পিতা করেছেন, সাধারণ ক্ষমা দিয়ে। ওকে, ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক হয়েছে, আমরা সেই প্রসঙ্গে এখন যাব না। কিন্তু যে কোনোভাবেই জামাতটা কোণঠাসা করা ছিল। এরপরে জামাতকে নির্বাচন করতে দেয় না, জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর জামাত যে এই পপুলারিটি কিভাবে দেখছেন আপনি? শুনেন, এই জামাতকে স্ট্রং করার পিছনে আমরা দায়ী। কিভাবে? আমাকে বলেন। আমার এমপি দায়ী, আমার মন্ত্রীরা দায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী না। প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়ে আসতে মসজিদ বানাইতে হবে কত? 200, আমি সাইন করে দিলাম। নেত্রীকে বলা হইলো, নেত্রী মাদ্রাসা বানাইতে হবে 10,000, নেত্রী সাইন করে দিল। কথাটা বুঝছেন? এই জামাতগুলা সৃষ্টি হয়েছে কোত্থেকে? প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার থেকে জামাতগুলো সৃষ্টি হয়েছে। তো এই সৃষ্টির কারণে আজকে আমাদের এই অবস্থা। আমার নেত্রী যদি আমাদের, মনে করেন যাদের কথা শুনছে, উনি যদি একটু রিয়েলাইজ করতেন, তাহলে এই ভুলগুলো আমাদের হইতো না। এই ভুলগুলো হওয়ার কারণে কিন্তু আমাদের আজকে এই অবস্থা। তো মানুষ তো শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা শিখতেছি রাজনীতি আমাদেরকে জামাত, এনসিবি, বিএনপি শিখাচ্ছেন, আমরা শিখতেছি। আপনি শুনেন, নদীর এই পার শুকিয়ে কিন্তু ওই পার চর হয়, ওই পার চর, ওই পার থাকে, পানি থাকে, এই পার কিন্তু চর হয় না? নদীর কিন্তু উত্থান পত্তন আছে। তাহলে প্রত্যেকটা দলেরই কিন্তু উত্থান পত্তন স্বাভাবিক, পৃথিবীর সবার। আপনি কখনো কোনো রাষ্ট্র নায়ক কখনো গাদ্দাফির আপনি দেখছেন না? তার পরিণাম কি হয়েছে সেটাও দেখছেন, তাই না? তো আগামীতে নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পর দেশের অবস্থা কি হোক, সেটা আপনিও আছেন, আমিও আছি, আবার আসবো, সমস্যা নেই, কথা হবে। বলেন। ওকে, এবার আপনি জামাতটা নিয়ে আপনি বললেন যে জামাতের পপুলারিটি আপনাদের কি বলবেন? কিসের পপুলারিটি? এই যে এত মানুষ, এই যে বাংলাদেশের হুজুগের পাগল ভাই, কথা শুনেন আপনি। এতগুলি ভার্সিটিতে যে পাশ করলো তাদের, আরে ভাই শুনেন, এটা ডিপি, তাদের শুনেন, আমি আপনাকে বলি, পুরো দেশটা কন্ট্রোল করতেছে ইউনূস, পুরো দেশটা কন্ট্রোল করতেছে জামাত। আপনি কি বলেন? জামাত কি বলছে? জামাতের আমির কি বলছে? প্রশাসন, আর্মি যা আছে, নির্বাচনের আগে জামাতের পক্ষে কথা বলতে হবে, নাহলে নির্বাচন হবে না। আপনি আমাকে বললেন এইভাবেই বলে নাই? না, শুনেন, রাজশাহীর যে আমির, আপনি আমি জানি না আপনি কোন দেখেন, আপনি শুধু এক আমিরকে দেখলেই হবে না। জামাতের, মনে করেন আমি একটা জেলার সভাপতি আওয়ামী লীগের, আমি যদি ওইখান থেকে কোনো বক্তব্য দেই, এটার ইমপ্যাক্টটা কিন্তু আমার পড়বে অবশ্যই, তাই না? অবশ্যই। রাজশাহীর ইমাম যদি কিছু বলে থাকে, এটা তো জামাতেরই লোক, ওরা তো জামাত করে, তাই না? জামাতের উনি সভাপতি, তাই না? তো উনি কি বললেন? উনি বললেন, ওনার কথাগুলো আপনি শুনেন, যেই কথাগুলো শুনলে আসলে আপনি ভালো মানুষ হলে আপনি নিতে পারবেন না। উনি কি বলল? আওয়ামী লীগের যত নেতা কর্মী দেশ থেকে পালিয়ে গেছে, এদের বউরা ওনার জন্য হালাল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা আমি শুনিনি। আপনি ভাই দুনিয়াতে নাই, আপনি ফেসবুক এগুলো নিয়ে টোল হচ্ছে, আপনি দেখতেছেন না? তো এই ধরনের কথাবার্তা দেখেন, এই ধরনের কথাবার্তা, এই ধরনের আচরণ, এটার খেসারত জামাতও দিবে, এনসিবিও দিবে, বিএনপি দিবে। শুনেন, আপনারা প্রথম বললেন আমরা খালেদা জিয়ারে প্রয়োজন দিয়ে আমরা মেরে ফেলছি,
হ্যাঁ, উনি সুস্থভাবে হাঁটতে পারে না, কিন্তু আওয়ামী লীগ তাকে চিকিৎসা করতে দেয়নি না বিদেশে। চিকিৎসা করতে দেয় না। ওকে, আপনার কথা 100%। উনি লন্ডন গেছে 3 বার না 4 বার, ছেলের সাথে দেখা করছে, আমরা চিকিৎসা করতে দেই নাই। ওনাকে আমরা জেলখানা রাখছি, কন্টেস্ট করে রাখছি, ওনাকে বন্দি করে রাখছি, ওনাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, উনি জেল খাটছে বাসায় চাকর বাকর গাড়ি ড্রাইভার নিয়ে, এটা জেল, তাই না? এটা বলতেছেন ভাইরে, এই জানে আপনি বলতেছেন মানুষের দল জামাতের, এই জানে আপনি ওনার মৃত্যুকে নিয়ে যেই নাটকটা সাজাইলেন, ওয়াই ডু দ্যাট? আমাকে এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দেন তো, একটু আমি একটু জানতে চাই। এটা আপনি হয়তো বলছেন নাটক, বাট অথেন্টিক আপনি দেখেন নাই, আপনি ধারণা করছেন। ধারণা করে তো কোনো কথা বলা কি ঠিক হবে? আচ্ছা ভাইজান, আমি একটা সত্যি কথা বলি, শোনেন। প্লিজ আই প্রাউড, আমি সত্যি কথা বলতে পারি, প্লিজ। আই এম প্রাউড। শুনেন, প্রথমত কাতার এয়ারলাইন্স, কাতারের যে বিমানটা আসছে, কাতারের যে প্রেসিডেন্ট বিমানটা পাঠাইছে বেগম খালেদা জিয়া, বিমান পাঠায়নি। শুনেন আমি বলতে পাঠাই না। লেট মি ফিনিশ ইট। যে বিমানটা পাঠাইছে কার জন্য? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্য। কেন? চিকিৎসার জন্য। শুনেন, ওই বিমানগুলা লাশ টানে না। ওই বিমানগুলা আপনার অক্সিজেন থাকতে হবে, আপনার ব্রিথ থাকতে হবে, আপনার হার্টবিট কাজ করতে হবে, তখনই তারা নিবে। ওই বিমানটার ভিতরে কারা থাকে? 6 জন ডাক্তার থাকে, নার্স থাকে, পাইলট শুদ্ধ ডাক্তার। তো ওই কাতার তো আর জানে না আপনি এটা নিয়ে নাটক করতেছেন। ও তো আয়সা নিজেই হতভম্ব হয়ে গেছে, লাশ নিয়ে তারা নাটক করতেছে। কিন্তু খালেদা জিয়া তো 1 মাস আগেই মারা গেছে। কিন্তু ওরা কোনো স্টেটমেন্ট দেয়নি। ভাই শুনেন, খালেদা জিয়া 1 মাস আগেই মারা গেছে। শুনেন, স্টেটমেন্ট তো বাংলাদেশে বহুত কিছু ঘটতেছে, আপনি কি কাতার তো স্টেটমেন্ট দিত একটা। না কাতার কি স্টেটমেন্ট দিবে আমাকে বলেন। আপনি যেটা বললেন দাবি শুনেন, করেন যে আমি মৃত মানুষ, আমি ডাক্তার। হাদিরে নিয়ে যে ঘটনা ঘটছে, ডাক্তাররা যে অভিনয়টা করছে, এবং কি বলে ডক্টর ইউনূস যেই নাটকটা সাজাইছে, এবং খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে যেই নাটকটা সাজাইছে, শুনেন, উনি 3 বারের প্রধানমন্ত্রী, ইয়েস নো? অবশ্যই। উনি প্রেসিডেন্ট শহীদ জিয়ার ওয়াইফ, তার একটা সম্মান আছে না ভাই? অবশ্যই। স্বাধীনতার পক্ষে। অবশ্যই। আওয়ামী লীগের যেমন স্বাধীনতার পক্ষে ছিল, শহীদ জিয়াও স্বাধীনতার পক্ষেই ছিল, অবশ্যই। ইয়েস নো? অবশ্যই। এটা আপনি বলেন না বলেন, যে কোনো মানুষ মানতে হবে, তাই না? অবশ্যই। তো এই লাশটা নিয়ে একটা মানুষের যদি মারা যায়, তার লাশ 3 ঘন্টার উপরে পানির উপরে মাটির উপর রাখাটা গুনাহ। সেই লাশটা আপনি 1 মাস নিয়ে খেলা করে এই যেন একটা আলোড়ন সৃষ্টি করছেন, এই গুনাহটা আপনারই হয়েছে ভাই। এটা সময় বলবে, কারণ আমরা যেহেতু দেখিনি, কোনো স্টেটমেন্ট পাইনি, এরা ধারণা ভাই, করে। এখন তো আমরা এই মুহূর্তে বলতে শুনেন, পারবো না। আপনারা সত্যি কথা বলতে চান না তো, আপনারা অনেক কিছু জানেন। না, শুনেন, না। ভয় ভীতি পান, না, ভয়ের বলেন জন্য না। না। শুনেন, ভয়ের জন্য না। আপনার যেই প্রফেশন, যেটা আপনার যেই জবটা, আমি আপনার জায়গায় থাকলে, শুনেন, মানুষ তো একদিনই মরে। অবশ্যই। মানুষ কিন্তু অটল থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে একটা কথা আমি আপনাকে বলি, অটল অনেস্ট থাকাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই। সত্যি কথা বলতে গিয়ে যদি কারো মৃত্যু হয় না, এটার একটা সোয়াব আছে। অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে আমি যে জিনিসটা দেখি না, আমি সেটা বলতে পারবো না ভাই। পুরা মিডিয়াতে আপনি, মিডিয়াতে আপনি কেউ বলেনি, শুনেন, কোথাও সেটা আসেনি। মিডিয়া তো সব কন্ট্রোল করতেছে জামাত আর বিএনপি, কি বলবে? সেই কন্ট্রোল কে করছে সেটা বিষয় না, সেটা হচ্ছে আমি যেটা দেখিনি, যেটা নিয়ে কোনো আমি তথ্য পাইনি, সত্যি সেটা আমি বলতে পারবো না। আমাদের কাছে ভাই শুনেন, আপনাদের যেমন লোকজন আছে বাংলাদেশে প্রশাসনে, আর আমরা তো 16 বছর 7 মাস ঘাস কাটি নাই। ঘাস কাটছি? না, ঘাস তো আর কাটি নাই। না, ঘাস তো কাটি নাই। ঘাস লাগিয়েছেন আপনি। গাছ লাগিয়েছি, দেশ উন্নয়নের পর্যায়ে নিয়ে গেছি, তাই না? জি। তো আপনাদের যেমন লোক আছে, আমাদের তো লোকজন আছে, তাই না? অবশ্যই। ইন্টারনাল ব্যাপার যেটা আপনি জানেন 2 সেকেন্ড আগে, আমি জানি 10 মিনিট পরে, এই তো। অবশ্যই। বাট আমি জানি না, এটা আপনি আগে জানতে পারেন, সমস্যা নেই। ঠিক না? আবার আমার এমন সোর্স আছে, দেখা গেল ঘটনা ঘটার যেদিন ঘটছে এদিন 1 মিনিট আগে আমি নিউজ পেয়ে গেছি, যেটা আপনি পান নাই। ওকে, এটা ডিপেন্ড করে সোর্সের উপর, তাই না? অবশ্যই। এটা আপনি ধামাচাপা আজকে দিছেন, এটা টুডে এন্ড টুমরো আসবে। ওকে, আমরা সেদিন অপেক্ষা রইলাম। আচ্ছা, তারেক রহমানের গত এই আপনাদের আওয়ামী লীগের পুরো সময় আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আপনাদের নেতৃবৃন্দ নানাভাবে হিউমিলেট করতো, তাকে খাম্বা তারেক সহ নানাভাবে বাজে কথা বলতো, আপনার যতটুকু বলা সম্ভব এর চেয়ে বেশি বলতো, কম বলতো না কখনো। সেই তারেক রহমান দীর্ঘদিন প্রায় 17-18 বছর পরে দেশে আসলো। দেশে আসার পরে তার সেই জনপ্রিয়তা, অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন, এই ভালোবাসাটাকে কিভাবে দেখবেন আপনারা? আচ্ছা, আপনি বলতেছেন তারেক জিয়া 17 বছর পরে আসছেন, এবং তার যেই রাজনীতির মানুষের যে ঢল, এটাই তো বুঝাচ্ছেন, তাই না? তার পপুলারিটি। আচ্ছা, ঢাকা শহরে কয় কোটি মানুষ আপনি অ্যাপ্রক্সিমেট 2 কোটি। 2 কোটি মানুষ আপনি জায়গা দিতে পারবেন না। 50 লাখ লোক যদি কোনো সমাবেশে হয়, ওই জায়গায় আপনি জায়গা দিতে পারবেন না। ঠিক আছে? আপনার কাছে, আমার কাছে মনে হইতেছে 2 কোটি মানুষ ইজ নাথিং।
জি 50 লাখ লোক আপনি দাঁড়া করায় দেখেন ওই সমাবেশটা কি হয়। আর উনি দলের একটা প্রধান, এক হইলো মা মারা গেছে, সিম্পিথিতে ইজ নট ওয়ান, মা তো মারা গেছে, তারা তাদের যে নেতৃবৃন্দ ওরা তো জানে 1 মাস আগেই মারা গেছে। মানুষের যে সিম্পিথি এবং জামাতের যে সিম্পিথি ওনাদের প্রতি দেখাইছে, তো মানুষ তো হবেই ভাই। আমিও যদি শোনেন, উনি তো একজন দেশের প্রধান হচ্ছেন এবং হবে, তাই না? আমিও যদি আমার দেশে যাই, আপনি আমার কথাই বলেন, আমি রাজনীতির এত উতরেতে নাই, ঠিক আছে, এত উপরে নাই, এত কঠিন ডিসিশন আমি দিতে পারবো না, তাই না? বাট আমি আমার মতন ছেলেও যদি দেশে যায়, তারপরে 10 থেকে 15,000 লোক আমাকে রিসিভ করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। আর সে হলো একজন প্রধানমন্ত্রীর ছেলে, এটা তো নর্মাল। এটাকে এত বিশাল কিছু মানে দেখার মতন আমি এমন কিছু মনে করছি না। না, অবশ্যই করার। আপনার এক্ষেত্রে একটা জিনিস আপনি তাহলে বলবেন যে তার কথাবার্তাগুলো মানুষ কিন্তু সুন্দরভাবে, মিডিয়া সব কিছু সুন্দরভাবে গ্রহণ করছে, এবং আগের যে কথাবার্তা, আগের তারেক রহমান 17 বছর আগে আমরা অনেক ছোট ছিলাম, এখন কিন্তু অনেক পরিশালিত, মানুষ সুন্দরভাবে গ্রহণ করছে, মানুষের প্রতি রেসপন্স, সম্মানটা যে দেখানো, কথা বলা এবং খুব সুন্দর করে রাজনীতিকে পরিচালিত করা, সব কিছু মিলে একটু ডিফারেন্ট মনে হচ্ছে না আপনার কাছে তাকে? আচ্ছা সৌরভ ভাই, আরেকটা কথা সুন্দর বললেন, শুনেন, মানুষের যখন বয়স হয়, বয়সের সাথে তার টোনও চেঞ্জ হয়। ইয়েস নো? অবশ্যই। আমার যখন বয়স হচ্ছে, আমার কিন্তু গলার টোনটাও চেঞ্জ হবে, আমার মেধাও চেঞ্জ হবে, বুদ্ধিও চেঞ্জ হবে, তাই না? আমার চলাফেরা, যেটা আমার বয়স যখন 20 ছিল, ওইটা তো থাকবে না, থাকবে? অবশ্যই না। তো অবশ্যই ওনার তো চেঞ্জ হওয়া উচিত, আমি মনে করি। পার্সোনালি আমি মনে করি, যেহেতু উনি 17 বছর ইয়াতে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, 17 বছর, আশা করি উনি ভালো কিছুই অর্জন করেছেন, তাই না? অবশ্যই। তো ভালো কিছুই দেওয়ার জন্যই বাংলাদেশে গেছেন, এটা আপনার কথা, তাই না? মানে ওনার যে সমাবেশ, ওনার যেই লোকজনের যেই সমাবেশ আপনি দেখছেন, এবং আপনার কাছে মনে হচ্ছে উনি রাজনীতির একদম আসমানে উঠে গেছেন, অবস্থান করতেছেন, ভালো অবস্থানে করতেছেন। এটা ভাই আসমান বলা যাবে না কখনো। দেখেন, এটা নির্বাচনটা যাক, প্রথমত নির্বাচনটা যাক, আর দেশটা আমি দোয়া করি দেশে আর কোনো খুন খারাপি না হোক, কোনো মায়ের বুক খালি না হোক, এটা কখনোই চাই না, আমি কখনো আমরা চাই না। এবং দেশের মানুষ যে ভুল করছে, এটার থেকে মানুষ শিক্ষা হচ্ছে, মানুষ শিখতেছে, শিক্ষা দরকার ছিল, এটাও দরকার ছিল, ঠিক আছে? আমি ভালো না আপনি ভালো, এটা তো যাচাই করা উচিত না? অবশ্যই। আমাকে আপনি 17-16 বছর 7 মাস ক্ষমতা ছিলাম, আমার উন্নয়ন দেখছেন, আমার এই কি বলে, আমার খারাপটা দেখছেন, ভালোটা দেখছেন, তাই না? এখন তারেক জিয়া ক্ষমতা হিসাব বসার পরে দেশ কিভাবে চলে, দ্রব্যমূল্য কোথায় নিয়ে আসে, এবং চাউলের দাম কত কমে, কৃষকরা কিভাবে খাচ্ছে, দেশের বাজেট কি, ওগুলো আপনি দেখেন, উন্নয়ন কেমন হয়, এটা দেখেন না? 99% উন্নয়ন তো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করে দিয়েছেন, আপনি কি উন্নয়ন করবেন? দেখেন, উন্নয়ন কিন্তু সবসময় ধারাবাহিক প্রক্রিয়া। ভাই শুনেন, আর উন্নয়ন উনি কি করবেন? উনি উন্নয়ন করবেন না, উনি এখন কি করবেন জানেন? উনার পকেট বাড়ি করবেন। জামাতের পকেট বাড়ি হবে, এনসিবির পকেট বাড়ি হবে, তার পকেট বাড়ি হবে, দেশ হয়ে যাবে আফগানিস্তান, আমি আপনাকে বলে দিলাম। আপনার কি আওয়ামী লীগের পকেট ভারী হয়নি কখনো? ভাই, বাড়ি সবার পকেট হয়েছে, আমি এই কথা বলবো না, তাইলে বাট আপনি আঙ্গুল সবার উপরে উঠাইতে পারবেন না। আমি দুর্নীতিবাজ দেখে আমার নেত্রী দুর্নীতিবাজ, এটা আপনি বলতে পারেন না। আমি কাকে বলতেছি না, না আমি বলছি দুর্নীতিবাজ না, আপনি জয়কে দুর্নীতিবাজ বলতে পারেন না, আমার কথা বুঝছেন? আপনি দেখেন নাই, আপনি যেটা বলতেছেন। বাট এখন যে অবস্থা, এই যে প্রেক্ষাপট বাংলাদেশে, এই বাংলাদেশে মনে করেন আপনার কি ভালোভাবে চলবে বাংলাদেশ আপনার মনে হচ্ছে? আমার প্রত্যাশা, আপনি আমার প্রত্যাশা করতে পারি না, আমি ইচ্ছা করতে পারি না। আপনি ভাই ধাঁধা ঘুরে আছেন। আমরা চাইবো যে একটা পুরো শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রতিটা মানুষ ভালো থাকুক, এটা তো আমার আশা, এটা আমি ইচ্ছা করতেই পারি। প্রথমত আমি চাই পৃথিবীর যত মুসলমান নরনারী আছে সবাই ভালো থাকুক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। আমি চাই, অনেস্টলি আমি চাই বাংলাদেশে আর কোনো খুন খারাপি না হোক, কারো মার বুক খালি না হোক, কারো ছেলে বাবা না হারাক, মেয়ে বাবা না হারাক, কোনো স্ত্রী তার হাজবেন্ড না হারাক, ঠিক আছে? আমি চাই তারেক জিয়া উনি ক্ষমতা আসুক, প্রধানমন্ত্রী হোক, আম স্যালুট হিম। বাট রাজনীতির সব কিছু একটা কৌশল আছে। আমরা কিন্তু 15 বছর 7 মাস রাজনীতি করছি, আমরা কিন্তু বিএনপিকে দেশ থেকে বের করে দেই নাই। শুনেন, বের করে দেই নাই, বের করে দিয়েছি, চেষ্টা করেছেন। শুনেন, তারেক জিয়া দুর্নীতি মামলার কারণে লন্ডন ছিলেন। শুনেন, আপনি আসেন না সেটা আপনার ব্যাপার ভাই, আপনার মনোবল যদি আপনার থাকে তাহলে আপনি আসবেন, তাই না? আমার মনোবল ছিল না দেখে আমি আসি নাই, এটা টোটালি ওনার ব্যাপার, উনি কেন আসেন নাই,
উনি মনে করছে ওই ওই মুহূর্তে আসলে আমার ফাঁসি হয়ে যেতে পারে, নাও হইতে পারতো, তাই না? নাও হইতে পারতো, ওনার দল আরো চাঙ্গ হইতে পারতো, ঠিক আছে? তো উনি 17 বছর পরে আসছে, ওনার তো একটা ইমেজ থাকবেই, ওনার দলের প্রতি একটা সিম্পিতি থাকবেই, সাধারণ মানুষ একটা সিম্পিতি থাকবেই। এন্ড সাধারণ মানুষ কত পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্র যায় এটা তো দেখার ব্যাপার আছে। ওকে, আপনারও সোর্সিং আছে, আমাদেরও সোর্সিং আছে, আমরাও সেটা দেখবো। আমরা দেখবো মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, সবকিছু মিলিয়ে আমরা অনুষ্ঠান অনেক কথা বলে ফেললাম। আপনার কাছে মনে হয় যে এনসিপি জামায়াত নতুন শক্তি হচ্ছে সামনের দিকে? আরে ভাই, এনসিপি তো জামাতে তো এনসিপি, কি বলেন আপনি? আচ্ছা, দুই দলই যদি আপনি ধরেন, আবার দুইটা দল কানতেছেন কেন? আপনি এক দল বলছেন। একটা টুকাই মুকাই রাইন আপনি দলে দাঁড়া করাই দিয়েছেন, যেই টুকাই স্যান্ডেল পইরা টক শোতে আসছে, স্যান্ডেল পইরা টিভিতে আসছে, এখন সে মনে করেন ওই 2 লাখ টাকা নাইকি পরে। স্যান্ডেল পরা কিন্তু অপরাধ। আমার কথা শুনেন সৌরভ ভাই, আপনি আমার কথা শুনেন। প্রথমত তাদের ক্যারেক্টার চেঞ্জটা আপনি দেখেন, যে ক্যাটাগরি ছিল আর কি চেঞ্জ হয়েছে, তাদের গেটআপগুলো দেখেন আপনি। তারা কি দুর্নীতি করে নাই আপনার মনে হচ্ছে? প্রমাণ করেন। আরে ভাই, প্রমাণ শুনেন, প্রমাণ আমাদের যেহেতু এই লাইনে আছি, প্রমাণ আমাদের কাছে আসতেছে ভাইয়া, আমরা ধামাকা দিব। ওকে, আমরা ধামাকা দিব, আমরা কাউকে ভয় পেয়ে ধামাকা দিব না, একটা বললাম। ওকে, শুনেন, স্যান্ডেল 200 টাকার স্যান্ডেল থেকে আপনি চলে গেলেন 3 লাখ টাকার দামের নাইকি শুতে, কথাটা বুঝছেন? জি, পরিবেশটা তো চেঞ্জ হয়েছে, আপনার চেঞ্জ হয় নাই? অবশ্যই। তো আপনি ওই জায়গায় বসে চুরি করেন না, আপনার মনে হয় উনি চুরি করে নাই? তো আগে ক্ষমতায় আসুক, নির্বাচন হোক, এনসিপি কত পার্সেন্ট ভোট পায়, জামাত কত পার্সেন্ট ভোট পায়, এটা আপনি দেখেন না। আপনার কি ধারণা জামাত কত পার্সেন্ট ভোট পাবে? হোয়াট এভার থিঙ্কিং। এইটা এই মুহূর্তে হচ্ছে কি, এটা না, আপনার একটা জরিপ ধারণা, আমরা তো এখানে বসছি ধারণা একটা নিয়ে, আপনার কি ওকে, একটা ধারণা? এইটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ যে তাদের নির্বাচনী প্রচারণাগুলো যেভাবে মানুষ আসছে, সেদিক থেকে আগের তুলনায় অবশ্যই ভালো কিছু করবে জামাত, আমার 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 কাছে মনে হয়েছে। শুনেন, দেশপ্রেমিকের একটা ব্যাপার আছে। আপনার দেশ নারায়ণগঞ্জ না? আপনার নারায়ণগঞ্জের মাটিতে জন্ম না? নারায়ণগঞ্জের প্রতি আপনার একটা সফট কর্নার আছে না? অবশ্যই। আমার দেশের বাড়ি ব্রাউনবাড়ি, আমার দেশের প্রতি একটা সফট কর্নার আছে না? অবশ্যই। তো যার যার মাটির প্রতি কিন্তু একটা সফট কর্নার থাকে। সবার সবসময়। তো এই 71-এর আগে জামাত কখনো বাংলাদেশি ছিল না, ঠিক আছে? এরা পাকিস্তানের ছিল। পাকিস্তান তো একই দেশ ছিল। না শুনেন, পাকিস্তানের এক দেশ ছিল, ঠিক আছে? আমরা বাসার জন্য আন্দোলন করছি, আমাদের দেশের জন্য আমাদের ভূমির জন্য আন্দোলন করছি। শুনেন, আজকে আপনি জানেন বলতেছেন পাকিস্তানের আন্ডারেই ছিলাম আমরা, তাই না? তাইলে আপনার আমি উর্দুতে কথা বলতে হইতো, আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে 196 কাতারে থাকতাম আমরা। সেই জায়গায় আমরা আছি কত নম্বর কাতারে আপনি জানেন? বাংলাদেশ কত নম্বর আছে আপনি বলেন? কয় নম্বরে আপনি বলেন। আমি জানি না, আপনার থেকে জানতে চাই। আমি জানি না। আমরা আছি কত 33 না 34 নাম্বার কাতারে আছি। আর পাকিস্তান অর্থনৈতিক ভাবে সব দিক দিয়ে, সব দুর্নীতি সব। পাকিস্তান আছে কত নাম্বার কাতার জানেন? 96 কাতার আছে পাকিস্তান। বুঝতে পেরেছি। তো সেই দেশটাকে একটা সুন্দর দেশ নিয়ে আইসা কোথায় নিয়ে আসছেন? আর আপনি জামাতের কথা বলছেন। প্রথমত আপনার বউ হিজাব ছাড়া বের হইতে পারবে না, আপনি দাড়ি ছাড়া বের হইতে পারবেন না। প্রথমত এটা আমি বাধ্য না ভাই। আপনি কোরআন পড়ছেন, আমি পড়ি নাই, দিস ডোন্ট ম্যাটার। কথাটা আপনার বুঝতে হবে। ওকে, আল্লাহকে ধারণা করতে হবে আপনার অন্তর থেকে। তো জামাত কি করতেছে আপনি দেখেন, প্রত্যেকটা মাদ্রাসার ভিতর ছেলে ছেলে সঙ্গম। কোরআন পড়ে এসে আল্লাহ কাছে মাপ চাই ফেলতেছে, আল্লাহ কিন্তু সব কাউন্ট করতেছে ভাইয়া। ওকে, সময় সেটা বলবে। সময় সেটা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা আপনি ধামাকার কথা বললেন। আপনি তো একজন ব্যবসায়ী এবং আমি যতটুকু শুনেছি আপনি একটা টেলিভিশন মিডিয়া নিয়ে আসতেছেন। আপনার কি পরিকল্পনা রয়েছে? দর্শকদের কিভাবে আপনি বিনোদিত করবেন? অ্যাকচুয়ালি আমার NY71 আমার টিভির নাম, ভেরি সুন লঞ্চিং হবে। আমি মানুষের কথা বলার জন্য আসছি, সত্যি কথা বলার জন্য আসছি। আমি সত্যি কথা, আমি বাপকে ভয় পাবো না। প্রথমত এটা আমি সত্য, যেটা দেশের যে প্রেক্ষাপট এবং দেশে পূর্বে কি হয়েছে, বর্তমানে কি হয়েছে, আমি এগুলো তুলে ধরবো। সাধারণ জনগণের কাছে আমার অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, ওনারা দেখবে। আর আমি সত্যির পক্ষে কথা বলবো। ওকে, আপনার জন্য, আপনার টেলিভিশনের জন্য অনেক শুভকামনা। আমরা শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা সংক্ষেপে? বাংলাদেশ যারা অডিয়েন্স আপনার টেলিভিশন দেখতেছে, সবাইকে একটা কথাই বলবো, সবাই শান্ত থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন দেখেন, নির্বাচন এটা একটা পাতানো নির্বাচন। এই নির্বাচনে কি হয় আপনাদেরও দরকার আছে জানার, আপনারা দেখেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 22 তারিখে একটা বক্তব্য দিবেন। আমি মনে করি আওয়ামী লীগের পরিবার যারা, আমরা আওয়ামী লীগ যারা ধারণ করি, 71 যারা ধারণ করি, 71 যারা লালন করি এবং মুক্তিযোদ্ধার পক্ষে যারা, সপক্ষে যারা, তারা আমরা ভোট কেন্দ্র যাব না।
আমরা দেখতে চাই নির্বাচনটা কি হয়, ওগুলো সেটা সময় আমরা বলবে। দেখতে চাই বিশ্ববাসী এটা নিয়ে কি আলোচনা নিয়ে আসুক, এটা আমরা দেখতে চাই, এটা কি ভোট হোক এটা আমার জানার দরকার। ওকে, আমরাও দেখতে চাই, সময় সেটা বলে দিবে। এমদাদ এজ ভূঁইয়া রাজু, আপনাকে অনেক অনেক আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এগেন আইবিটিভির যারা আছেন কলাকুশলী সবাইকে ধন্যবাদ, বিশেষ করে সৌরভ ইমাম আপনাকে ধন্যবাদ আপনি আমাকে এখানে নিয়ে আসছেন। অবশ্যই আপনার জন্য আবারও অনেক অনেক শুভকামনা। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবিটিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।